অংশীদারি কারবারের বৈশিষ্ট্য থেকে আমরা আজকে আলোচনা করব। এটা আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত। এই অংশীদারি কারবারের বৈশিষ্ট্য আলোচনা করতে যে আমি যে বিষয়টি তোমাদেরকে বিশেষভাবে লক্ষ্য করতে বলবো তা হলো, আমরা এই বৈশিষ্ট্য জাতীয় সুবিধা জাতীয় প্রশ্নগুলোর উত্তর করতে যে আমরা সাধারণত কিছু পয়েন্ট আকারে উত্তর দেখে বিরক্ত বোধ করি। যদিও আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং প্রথম পত্রের থিওরি লেখার কোনো অপশান নাই, থিওরি লিখতে আমাদের বলা হয় না, আমাদের অঙ্ক করতে হয়, কিন্তু তারপরেও আমরা এই বৈশিষ্ট্যগুলি আলোচনা করে যাচ্ছি শুধুমাত্র এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন আর নৈবেত্তিক অভিক্ষার উত্তর দেওয়ার জন্য। তো এক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো আমাদের, আমি যে কথা বলছিলাম যে এক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো আমাদের কাছে বেশ বিরক্তির সৃষ্টি করে। আমি যখন ছাত্র ছিলাম তখনও এ ধরনের বিরক্তির সৃষ্টি করত। তো আমি তোমাদের পূর্বের মতো আজকেও বলবো, তোমরা বইয়ের থেকে এই পয়েন্টগুলো নিজেদের মতো করে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সে আলোচনায় আমি পরবর্তীতে আসছি। প্রথমত আমি তোমাদের যে জিনিসটা বলে নিই সেটা হচ্ছে বৈশিষ্ট্য। আসলে আমরা আজকে অংশীদারি কারবারের বৈশিষ্ট্য শিখতে চাচ্ছি। বৈশিষ্ট্য বলতে এমন একটা বিষয়কে বোঝাবে যার ভিতর ওই কারবারের সুবিধা অসুবিধা অর্থাৎ দোষগুণ জড়িত থাকবে, ওর গুরুত্ব নিহিত থাকবে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে আমরা এই বৈশিষ্ট্যর ধারণা গ্রহণ করলেই আমরা এর সংজ্ঞাও পেয়ে যাই। তো এখন মূল আলোচনা আমি চলে আসি। আমি যে জিনিসটা তোমাদের বোঝাতে চাচ্ছিলাম যে অনধিক পয়েন্ট, অনেকগুলি পয়েন্ট যা আমাদের বিরক্তির কারণ হয়, আমি চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে এবং সহজভাবে যেন উপস্থাপিত হয় এমন একটি দিক। তোমরা এর থেকেও নিজেদের টেকনিক ব্যবহার করে আরও সহজ এবং সরলভাবে উত্তরটাকে তৈরি করে নেবে, উত্তরটাকে স্মৃতিতে ধরে রাখার চেষ্টা করবে, এমন আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের এখন হোয়াইট বোর্ডে নিয়ে যাচ্ছি। তোমরা লক্ষ্য করো, আমি সব থেকে উপরে লিখেছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, এটা দ্বিতীয় পত্র হবে না, এখানে হবে দ্বিতীয় অধ্যায়। আমি এটা একটু সংশোধন করে দিই, এটা দ্বিতীয় পত্র নয়, দ্বিতীয় অধ্যায়। নাম অংশীদারি কারবার, এটা আমি আর লিখিনি, এর পরে লেখা হয়েছে অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য 14টি। আসলে এই 14টি বৈশিষ্ট্যর আলোকেই আমাদের অংশীদারি কারবারের সকল বৈশিষ্ট্যগুলি পাওয়া যায়। আমি কি করেছি, সংক্ষিপ্ত 3টি শব্দেই এই বৈশিষ্ট্যকে তোমাদের দেখানো বা বোঝানোর চেষ্টা করেছি। সেখানে আমি প্রথম শব্দটা লিখেছি দাবিয়ানি পাব্যযচু, দাবিয়ানি পাব্যযচু অমুস এর স্কোয়ার। এই অমুস এর স্কোয়ার বলতে আর অমুস এর স্কোয়ার লিখে আমি এই বিষয়টি বোঝাতে চেয়েছি, আমাদের এর আদ্য অক্ষর হিসাবে 2টা ওয়া আছে, 2টা মু আছে, 2টা দন্তস্ব আছে, এই জন্য অমুসের স্কোয়ার দিয়েছি। তাহলে লক্ষ্য করো, দাবির ভিতর আছে 4টি শব্দ, দা বি আনি। তাহলে 1 2 3 4, এখানে 4টি শব্দ আছে। 1 2 3 4, এখানে 4টি শব্দ আছে। 4 আর 4 8, 1 2 3, 3 দুগুণে 6, 8 আর 6 14টি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলিকে আমি যেভাবে ভাগ করে লেখার চেষ্টা করেছি, এরপরে তোমরা এটা লক্ষ্য করো। প্রথমে আমি এখানে দাবিয়ানির দায় শব্দটা, দা শব্দটাকে আমি লিখতে চেয়েছি দায় দায়িত্ব। বিতে লিখতে চেয়েছি, তারপরে দেখো বি আছে, বিকে লিখতে চাইছে বিলোপ সাধন। আকে আমি লিখেছি আইনানুগ অস্তিত্ব। নিতে আমি লিখেছি নিবন্ধন। পাতে আমি লিখেছি পারস্পরিক সম্পর্ক। বয়জফলায় আমি লিখেছি ব্যবসায় পরিচালনা। জোতে লিখেছি যোগ্যতা। চুতে লিখেছি চুক্তি।
দুইটা অ বলেছি। প্রথম অতে আমি লিখেছি অংশ হস্তান্তর, দ্বিতীয় অতে আমি লিখেছি অনিশ্চিত স্থায়িত্ব। দুইটা মু, প্রথম মুতে আমি লিখেছি মূলধন, দ্বিতীয় মুতে আমি লিখেছি মুনাফা বন্টন। স স্কয়ার, প্রথম শতে আমি লিখেছি সত্তা, দ্বিতীয় শতে আমি লিখেছি সদস্য সংখ্যা। এমনভাবে আমাদের পয়েন্টগুলো লেখা শেষ হয়েছে, অর্থাৎ 3 শব্দ 14 পয়েন্ট। আমরা অংশীদারি কারবারের বৈশিষ্ট্য আলোচনার প্রারম্ভে দেখে নিলাম। 3 শব্দ 14 পয়েন্টের উপর ভিত্তি করে আমরা অংশীদারি কারবারের বৈশিষ্ট্যটা আলোচনা করতে চাচ্ছি, নিজেদের ভিতর বোঝাপড়া করে নিতে চাচ্ছি। আমি প্রথমেই তোমাদের যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দায় দায়িত্ব। এই দায় দায়িত্ব শব্দটা ভিতরেই দেখো এর মূল অর্থ নিহিত আছে। দায় দায়িত্বটা হচ্ছে এমন, অংশীদারি কারবার আমরা জানি সর্বনিম্ন 2 জন, আর 2 জন না হলে তা অংশীদারি কারবার হবে না, আর সর্বোচ্চ 20 জন দ্বারা সীমাবদ্ধ। এক্ষেত্রে যেহেতু 2 জন অংশীদার, তাহলে কারবারের মালিকও 2 জন। তাই কারবারের প্রতি কারবার পরিচালনার ক্ষেত্রে এ সকল অংশীদারদের দায় দায়িত্ব অনেক, অর্থাৎ দায় দায়িত্বকে বলা হচ্ছে অসীম। এই অসীম দায়ের কারণে প্রতিষ্ঠানের লাভ, লোকসান, ঝুঁকি, মূলধনের ঘাটতি প্রত্যেকটা সমস্যার জন্যে 2 জন ব্যক্তি দায়ী থাকেন। এই জন্য বলা হচ্ছে অংশীদারি কারবারে অংশীদারদের দায় দায়িত্ব অসীম। 2 নম্বর পয়েন্টে দেখো আছে বিলোপ সাধন। বিলোপ শব্দটার অর্থ বন্ধ করে দেওয়া, কারবার পরিচালনা না করা, এমন একটা অবস্থাকে। তো বিলোপ সাধনের ক্ষেত্রে, কারবার পরিচালনা বন্ধ করার ক্ষেত্রে এই ব্যবসা প্রতিষ্ঠানের বিলোপ সাধন খুব সহজে হতে পারে। কারণ অংশীদারদের ক্ষেত্রে অংশীদাররা সংখ্যায় কম থাকেন, তাই ওনাদের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ খুবই সহজ হয়। আমি বিলোপ সাধন পয়েন্টটা আলোচনা করছি, এবং এর ভিতর দেখা যায় যে একজন অংশীদার যদি দেউলিয়া হন তাহলেও ওই কারবারের বিলোপ সাধন ঘটে। 3 নম্বর পয়েন্টে আছে দেখো আইন আনুগ অস্তিত্ব। আইন আনুগ অস্তিত্বটা হচ্ছে এখানে আইনের দ্বারা সৃষ্ট যে অস্তিত্ব, এটাই মূলত অংশীদারি কারবারের মূল বৈশিষ্ট্য। অংশীদারি ব্যবসায়ের একাধিক ব্যক্তির মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক থাকলে তাকে অংশীদারি ব্যবসায় বলে গণ্য করা যাবে না। কেন? 2 জন অংশীদার ওনারা চুক্তি করলেন আমরা জুয়ার ব্যবসায় পরিচালনা করব, কিন্তু এই জুয়ার ব্যবসায় আমাদের বাংলাদেশ সরকারের পরিচালনা, বাংলাদেশ সরকারের নীতি নির্ধারকগণ কর্তৃক বাংলাদেশ সরকারের সাংবিধানিক আইন অনুসারে স্বতঃসিদ্ধ বা বিধিসম্মত নয়। তাই এ ধরনের অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানকে অংশীদারি ব্যবসায় হিসাবে গণ্য করা যাবে না, তাকে আইনানুগ অস্তিত্বের উপর প্রতিষ্ঠিত করা কখনোই সম্ভব না। তাই বলা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের অবশ্যই আইনানুগ অস্তিত্ব থাকতে হবে। শুধুমাত্র 2 জনের ভিতর চুক্তি সম্পাদিত হলেই তা অংশীদারি কারবার হবে না, তাদের ভিতর আইনানুগ একটি অস্তিত্ব থাকবে। নাম্বার 4 দেখা রয়েছে নিবন্ধন। অংশীদারি কারবারের নিবন্ধন
আইনত বাধ্যতামূলক নয়, তবে দাবি আদায়ে ভবিষ্যৎ ঝামেলা এড়ানোর জন্যে অংশীদারগণ ব্যবসায়িক আর কারবারি সুবিধা অর্জন করার জন্যে নিবন্ধন থাকাটা ভালো, বা নিবন্ধন থাকলে ভালো হয়। আমরা অংশীদারি কারবারের নিবন্ধন দেখলাম। আমাদের 5 নম্বর পয়েন্টটা রয়েছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস বা পারস্পরিক সম্পর্ক। বিশ্বাস ও আস্থার উপর আমাদের সমাজের প্রতিটি কর্মকাণ্ড টিকে থাকে, টিকে আছে, টিকে থাকবে। তাই একের অধিক ব্যক্তি একত্রিত হয়ে যখন অংশীদারি ব্যবসায় পরিচালনা করেন, তাদের ভিতরও পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকতে হবে। তাছাড়া অংশীদারি ব্যবসায় পরিচালনা করা যায় না। আমাদের 6 নম্বর পয়েন্টে রয়েছে, বা 6 নম্বর বিষয়টা আমরা জানতে চাইছি, ব্যবসায় পরিচালনা। অংশীদারি ব্যবসায় আইনের দৃষ্টিতে বা আইনগতভাবে সব অংশীদার একত্রিতভাবে বা একসাথে হয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন, অথবা ওনাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি এই ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারবেন। দাগ নাম্বার 7 অর্থাৎ পয়েন্ট নাম্বার 7 আমরা দেখলাম, এখানে লেখা আছে যোগ্যতা। যোগ্যতা বিষয়টা এমন একটি বিষয়, যে ব্যক্তি চুক্তি সম্পাদন করতে পারেন, অর্থাৎ আইনানুগ চুক্তি সম্পাদন করতে পারেন, উনি অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে পারেন। অর্থাৎ অংশীদারি কারবারে অংশীদার হওয়ার যোগ্যতা হিসাবে চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকলেই তা অংশীদারি কারবারের মূল যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। আমরা 8 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। দেখো 8 নম্বর পয়েন্টে রয়েছে চুক্তি, এবং আমরা আগের থেকেও জানি চুক্তি হলো অংশীদারি কারবারের মূল ভিত্তি, যা 1932 সালের কোম্পানি আইনের 5 ধারায় বলা আছে, অংশীদারি সম্পর্ক চুক্তি দ্বারা সৃষ্টি। এটি জন্মগত বা পারিবারিক সম্পর্কের দ্বারা সৃষ্ট নয়। আমাদের চুক্তির পরবর্তী পয়েন্টটা আছে অংশ হস্তান্তর। অংশ হস্তান্তর পয়েন্টটা আমাদের আছে 9 নম্বরে। অংশ হস্তান্তর এমন একটা বিষয়, কোনো ব্যবসায়ের কোনো অংশীদার তার মালিকানা অবাধে হস্তান্তর করতে পারবেন না। তবে অন্য অংশীদারদের যদি সম্মতি থাকে, তাহলে উনি ওনার ব্যক্তিগত অংশ হস্তান্তর করতে পারেন। তবে অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশ হস্তান্তরের বিপরীতে অংশীদারি কারবারের বিলোপ সাধন বেশিরভাগ ক্ষেত্রে ঘটে। আমরা 10 নম্বর পয়েন্টে দেখছি এখানে রয়েছে অনিশ্চিত স্থায়িত্ব। অংশীদারি কারবারের পৃথক কোনো আইনগত সত্তা না থাকার জন্য এটা স্থায়িত্বের ব্যাপারে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়। যেহেতু এখানে আইনগত পৃথক কোনো সত্তা নাই, তাই এটা অনিশ্চিতভাবে বা এর স্থায়িত্বটা কিছুটা অনিশ্চিত। আমাদের 11 নম্বর দফা বা 11 নম্বর পয়েন্টটা আমাদের আছে মূলধন। মূলধন বলতে আমরা তাকে বুঝব ব্যবসা পরিচালনার জন্য, ব্যবসা পরিচালনার হাতিয়ার হিসাবে অন্যতম ভূমিকা রাখে মূলধন। চুক্তি অনুযায়ী অংশীদাররা তাদের মূলধন ব্যবসায় বিনিয়োগ করে থাকেন। তবে মূলধন বিনিয়োগ না করেও কিছু কিছু ক্ষেত্রে অংশীদার হওয়া যায়।
এক্ষেত্রে যদি অন্য অংশীদারদের বিরোধিতা না থাকে, মুনাফা বন্টন, আমরা জানি অংশীদারি কারবারের চুক্তি অনুসারে মুনাফা বন্টন হয়ে থাকে। তবে কোনো উদ্দীপকে বা কোনো অংশীদারি কারবারে যদি মুনাফা বন্টন অনুপাতের কথা কিছু বলা না থাকে, সেক্ষেত্রে আমরা মূলধন অনুপাতে অংশীদারদের মধ্যে মুনাফা বন্টন করে থাকি। আমাদের 14 নম্বর পয়েন্ট হিসাবে আছে সত্তা। অংশীদারি ব্যবসায়ের পৃথক কোনো সত্তা নাই, কারণ এখানে এটা যৌথ মূলধনী কোম্পানির মতো চিরন্তন অস্তিত্ব সম্পন্ন না, তাই এর পৃথক কোনো সত্তাও থাকে না। মালিকের সত্তা দ্বারা এটি গঠিত এবং পরিচালিত হয়। এক্ষেত্রে মালিক ও ব্যবসায়ের আলাদা কোনো অস্তিত্ব বা সম্পর্ক নেই। ব্যবসায় ও মালিকের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ অঙ্গাঙ্গিভাবে মিলিত থাকে। আমাদের লাস্ট অর্থাৎ 14 নম্বর পয়েন্টটা রয়েছে সদস্য সংখ্যা, যেটা আমরা একটু আগেও আলোচনা করেছি। অংশীদারি ব্যবসায়ের যোগ্যতার ক্ষেত্রে, নিবন্ধনের ক্ষেত্রে, আইনানুগ অস্তিত্বের ক্ষেত্রে, সেই পয়েন্টটা আমরা আবারও রিপিট করছি। এখন সদস্য সংখ্যা। অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা দুই ধরনের হতে পারে। আমরা একটু আগে বললাম এর সর্বনিম্ন সদস্য থাকবে 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকবে 20 জন। তবে ব্যাংকিং ব্যবসায়ের বা ব্যাংকিং অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদার 10 জনের বেশি হতে পারবে না। আমরা একে একে 3 শব্দ 14 পয়েন্ট, 3 শব্দ 14 পয়েন্টের সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম এবং এক্ষেত্রে আমরা এই জিনিসটাই বোঝার চেষ্টা করলাম যে আমরা বৈশিষ্ট্যগুলি মনে রাখার জন্য ছোট্ট একটা টেকনিক বের করেছি। যে টেকনিকে আমি কি বলতে চেয়েছি, সংক্ষিপ্ত 3টি শব্দ দাবিয়ানি, পাব্য, জচু, অমুস এর স্কোয়ার দিয়েছি। পাব্য, জচু, অমুস আর দাবিয়ানি, এর উপর ভিত্তি করে অংশীদারি কারবারের এই বৈশিষ্ট্যটা আমরা মনে রাখব। তোমরাও এ ব্যাপারে বিশেষ চর্চা করবে এবং খেয়াল রাখবে, তাহলে দেখবে যে বৈশিষ্ট্যটা তোমাদের কাছে বেশ খানিকটা সহজ হয়ে যাচ্ছে। এমন কথা বলে আমি আমার অনলাইন কার্যক্রম আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে জানাচ্ছি গুড বাই।